স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। ফেনীর পরশুরামে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বাংলাদেশের হাসপাতালে, গুলিবিদ্ধ আরেকজনকে নিয়ে যায় বিএসএফ। ভারতের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এবার ফেনীর পরশুরামে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশির প্রাণ ছড়ল। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন 2164/3 এস পিলার অতিক্রম করে ভারতের ভেতরে তারকাটা বাউন্ডারির কাছে যান লিটন, মিল্লাত ও আফসার। তাদের লক্ষ্য করে বিএসএফ এর সদস্যরা গুলি ছোড়েন। একজনকে ধরিয়ে নিছে আর দুজনের গুলি করছেন। গুলি করার একজন পরশুরাম মেডিকেল থেকে ফেনীতে আসার সময় রাস্তায় মারা গেছে, আরেকজনের চিটাং মেডিকেলে করছে ফাটাইছে। বিজিবি জানায়, গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফ। সেখানে বিলোনিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিল্লাত ও আফসারকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। আফসারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। ফেনী 4 বিজিবির সিইও লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, বিএসএফ এর গুলির ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের তরফ থেকে স্ট্রং প্রতিবাদ জানিয়েছি। কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং চলছে এবং অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে এবং প্রতিবাদ বিতরণ করা হবে। ভারতের হাসপাতালে নিহত লিটনের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেয়ার কাজ করছে সরকার, বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসে স্টক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। অন্যদিকে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্ব নেওয়ার পর কন্টেইনার হ্যান্ডেলিং বাড়ার পাশাপাশি কমেছে জাহাজের গড় অবস্থান ও সময়। এছাড়া কাস্টমস সংক্রান্ত জটিলতা দূর করে আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনার লক্ষ্যে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে এনবিআর। বিভিন্ন ছোটখাটো সমস্যা আছে যেগুলো আমরা একটা ত্রিপাক্ষীয়, এটা একটা বেসিক্যালি একটা ব্যাপার। এটার সাথে আমরা চিটাগং পোর্ট মন্ত্রণালয়, সিডিডিএল এবং আমরা সম্মিলিতভাবে সেই সমস্যাগুলো সমাধান করছে। আমাদের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে আমাদেরকে বাহিরের নো হাউ টেকনোলজি আনতে হবে। আমরা যদি নিজেরা করছি ঠিকই, নিজেরা অনেক এফিসিয়েন্টলি করছি, কিন্তু এই এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। সরকারের রেভিনিউ যারা ফাঁকি দিবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। শুক্রবার দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি কথা জানান। আরও বলেন, যারা দেশের অর্থনীতির ক্ষতি করবে, জনগণের সাথে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে এনবিআর। এছাড়া কাস্টমস ম্যানেজমেন্টের জন্য নতুন সফটওয়্যার তৈরি সহ ব্যবসায়ীদের দ্রুত সেবা নিশ্চিত করা হবে। মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। বলেন, গত 15 থেকে 16 বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সাথে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। তারা পারেনি, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয়নি। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় এবং দেশকে নতুনভাবে নির্মাণ করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। যারা বিগত 15-16 বছর দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। অথবা পারে নাই, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। দেশটাকে রক্ষা করা, দেশটাকে একটা টার্গেটে নিয়ে যাওয়া, বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমি মনে করি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কুমিল্লায় গণ অধিকার পরিষদের জেলা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর টাউন হলের উন্মুক্ত মঞ্চে জেলার বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। এ সময় বক্তারা বলেন, আগামী দিনে সরকার গঠনে গণ অধিকারের বিকল্প নেই। জাতির উন্নয়নে কাজ করে যাবে গণ অধিকার পরিষদ।
ডলার সংকট ও এলসি জটিলতা কমায় দেশের বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ এখন মশলা পণ্যে সয়লাভ। কয়েক সপ্তাহের ব্যবধানে এলাচ ছাড়া সব ধরনের মশলার দাম কেজিতে কমেছে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। কমেছে সব ধরনের ডালের দামও। তবে পাইকারিতে কমলেও খুচরা বাজারে কোনো প্রভাব পড়েনি। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে খাতুনগঞ্জে পাইকারি দোকানগুলোতে মশলা পণ্যের কোনো কমতি নেই। জিরা থেকে শুরু করে জয়ত্রী জায়ফলও ভরপুর। আমদানিকারকরা বলছেন 450 টাকা কেজিতে বিক্রি হওয়া জিরা বিক্রি হচ্ছে 450 টাকার মধ্যে। কমেছে লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ সহ অন্যান্য মশলার দাম, তবে কমেনি এলাচের দাম। এলাচির বাজারটা ছিল আপনার 4200-4300 টাকা এরকম, সেটা এখন চলে গেছে 4600, 4800, কোনোটা 4700, কোনোটা 5000 টাকা পর্যন্ত চলে গেছে। ডলার সংকট দূর হওয়ার পাশাপাশি এলসি জটিলতা না থাকায় বেড়েছে আমদানি, ফলে পণ্যের দামও কমেছে বলে মনে করেন আমদানিকারকরা। আর ছোট এবং মাঝারি ধরনের যে আমদানিকারক ছিল তারা কিন্তু সবসময় এলসি পেতেন না, এখন কিন্তু সবাই এলসি পাচ্ছেন, এটি একটা বড় বিষয়। এই দিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি 4 মাস ধরে বন্ধ থাকলেও দেশীয় পেঁয়াজই দখলে রেখেছে বাজার। সম্পূর্ণ যাই পেঁয়াজ আছে সব আমাদের দেশি পেঁয়াজ, আপনার ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী এইসব মোকাম থেকে আমাদের পেঁয়াজ আসতেছে। আপনাদের যথেষ্ট পরিমাণে আপনার এই আমদানি আছে। কমেছে আদা, রসুন সহ সব ধরনের ডালের দাম, তবে পাইকারিতে বেশিরভাগ পণ্যের দাম কমলেও খুচরা বাজারে দাম না কমায় দিশেহারা ক্রেতারা। এই সপ্তাহের মধ্যে মোটামুটি পাইকারি বাজার অনেকটা কমছে, কিন্তু খুচরা বাজারে ওই এফেক্টটা পড়ে না, এখানে এখনো আগের মতো দাম থেকে গেছে। খুচরা বাজারে কিন্তু মানে আগের বরাবর মানে একদম কমে নাই, যে এই জন্য এটা কিন্তু মানে তদন্ত করার দরকার আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলে প্রত্যাশা ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের 5গাছিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে দ্রুতগতির বাসের ধাক্কায় 2 সহোদর নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত 3টার দিকে ফেনী সদর উপজেলার 5গাছিয়া ইউনিয়নের 5গাছিয়া তামিম ডিজিটাল স্কেলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী বাস এসে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং 2 ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। চট্টগ্রাম নেওয়ার পথে আরেকজনও মারা যান। লক্ষ্মীপুরে সিএমএসএমই বিষয়ক মতবিনিময় সভা এবং নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্র্যাক ব্যাংক সহ সকল তফসিলি ব্যাংকের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের সোনার বাংলা রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। কর্মশালায় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির উপায় সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে স্থানীয় ব্যাংক ব্যবস্থাপকরা সহ নারী উদ্যোক্তারা অংশ নেন। নোয়াখালী ও লক্ষ্মীপুরে সয়াবিন উৎপাদন ও বাজারমুখী অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে গঠন করা হয়েছে সয়াবিন উৎপাদনকারী কৃষক সমবায় সমিতি। শুক্রবার সকালে লক্ষ্মীপুর রামগতি উপজেলার চরগাজী এলাকায় সমিতির উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা বলেন, ন্যায্য বাজার মূল্য নিশ্চিতকরণ, নারী নেতৃত্বাধীন উদ্যোগ শক্তিশালীকরণ এবং উপকূলীয় অঞ্চলে বাজারমুখী সয়াবিন উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে এ সময় সমবায় কাজ করবে। এ সময় 2 জন উদ্যোক্তাদের মাঝে সয়া ফুড ভ্যান ও 27 জন সয়াবিন সংগ্রহকারী ব্যবসায়ীর মাঝে ব্যবসায়িক উপকরণ বিতরণ করা হয়। সম্মানিত সভাপতি মহোদয়, সমবেদনা জানাচ্ছি যেন রাষ্ট্র ও আমার কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, লালন পালন করবেন, দেখভাল করবেন। রাশেদুল ইসলাম ভাইকে সংক্ষেপে আমাদের কিছু জাত আছে আপনার বীজের সমস্যা হয় অনেক সময় নাকি দিক নিয়ে আমরা এই সয়াবিন উৎপাদনকারী সমবায় সমিতি
নোয়াখালীতে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এতে জলাবদ্ধ এলাকাগুলোতে পানি বাড়ার পাশাপাশি নোয়াখালী পৌরসভা, সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় ও ঝড়ো বাতাসের কারণে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ফলে হাতিয়ার সাথে সারা দেশের নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত 24 ঘন্টায় 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেমনটি জানাচ্ছিলাম, প্রতিকূল আবহাওয়ার কারণে নোয়াখালীতে জলাবদ্ধতা সহ নৌযান চলাচল বন্ধ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীতে কি উদ্যোগ নিয়েছে প্রশাসন? জি ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালীতে। আসলে নোয়াখালীতে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টি এবং কারণে নোয়াখালীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সাগরের লঘুচাপের কারণে নোয়াখালীর সাথে হাতিয়ার নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আসলে সাগরে নৌযান বন্ধ রয়েছে। আমি হাতিয়া উপজেলা প্রশাসনের সাথে কথা বলছি। আমি আপনাকে একটু দেখাই যে গত রাতের বৃষ্টি এবং সকালে এবং 3 ঘন্টার বৃষ্টিতে নোয়াখালী শহরে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি আছি এখন জেলা শহরের একদম প্রাণকেন্দ্রে। এটি প্লাড রোড হিসেবে পরিচিত। এই সড়কে 2 ঘন্টার বৃষ্টিতে সড়কটি পানিতে সয়লাভ হয়ে গেছে। এখানে পাশে এসে যে সড়কের পাশে যে ড্রেন আছে, এই ড্রেনের গত 5 বছর ড্রেন কোনো পরিষ্কার করা হয়নি। এখানে সামান্য বৃষ্টিতে এখানে হাঁটু পরিমাণ পানি সৃষ্টি হয়েছে। মানুষের দুর্ভোগ বাড়ছে এখন এখানে এবং যানবাহন বিভিন্ন রিক্সা উল্টে যাচ্ছে এবং মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। তো আমি আপনাকে যদি বলি, এছাড়া আপনার হাতিয়ার সাথে নোয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং সাগরের উত্তাপ থাকায় হাতিয়া উপজেলা প্রশাসন নৌযান বন্ধ রেখেছে। এবং আমি আপনাকে যদি বলি, একই নোয়াখালীতে দখল এবং দূষণের কারণে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে এবং এছাড়া আরও বিভিন্ন উপজেলাতে নিম্নাঞ্চলে কিছুটা পানি উঠছে। আসলে তো এই নিয়ে আসলে নোয়াখালী পৌরসভার সাথে আমি কথা বলছি। আমি পৌরসভার সাথে কথা বলছি, এখানে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলছি। তারা বলছে যে দখল এখন দূষণের কারণে আসলে মূলত এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা কোনো পরিষ্কার করা হচ্ছে না এবং জলাবদ্ধতা যে সৃষ্টি হয় আসলে খালগুলা পরিষ্কার করা হচ্ছে না। এই যে পানি সামান্য বৃষ্টিতে এখানে পানিগুলা এখানে হাঁটু পরিমাণ রাস্তায় পানি উঠে যাচ্ছে এবং মানুষের যে দুর্ভোগ পাচ্ছে, মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। এখানে যে আপনি দেখছেন যে এখানে যে খালটি, এখানে যে সড়কের উপরে এখনো হাঁটু পরিমাণ পানি আছে। মানুষের অনেকের দোকানপাট পানির নিচে আছে। এখন মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারে না। অনেকে এই পানির কারণে জলাবদ্ধতার কারণে দোকানপাটও বন্ধ রেখেছে অনেকে। আসলে এখানে বারবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আসলে প্রশাসনের উদাসীনতা কে দায়ী করছেন এখানকার পৌর নাগরিক এবং ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন যে যদি প্রশাসন যদি আন্তরিকভাবে যদি এই ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করা হয় এবং অবৈধ খালগুলা যদি উদ্ধার করা হয় তাহলে এখানে এই জলাবদ্ধতা থাকবে না। এখানে যে জলাবদ্ধতা দেখা দিয়েছে, আগামী যদি আবার বৃষ্টি হয় তাহলে আরও বেশি জলাবদ্ধতা সৃষ্টি হবে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।